হ্যালো দর্শক বন্ধুরা, আপনার বাজেট যদি 10 থেকে 11,000 টাকার মাঝামাঝি হয়ে থাকে আর আপনি বর্তমান সময়ের যদি দারুণ একটা ডিজাইনের ফোন খুঁজে থাকেন, তাহলে টেকনো স্পার্ক গো 2024 এই মডেলটি আপনার জন্য হয়তোবা পারফেক্ট চয়েস হতে পারে। হে বন্ধুরা, আজকে আপনাদের সামনে দেখাতে এসেছি টেকনোর একদম রিসেন্টলি লঞ্চ করে দেওয়া টেকনোর স্পার্ক গো 2024 মডেলটি। 2024 সাল না আসার আগেই এখানে কিন্তু 2023 সালে 2024 সালের ফিউচার ফোনটা লঞ্চ করে দিয়েছে টেকনো। সো এই ফোনটি আসলে আপনাদের জন্য কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করছে বর্তমান এই রেঞ্জের মধ্যে। তো একটি মুহূর্ত মিস না করে ভিডিওটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ফোনটার পারফেক্ট ডিজাইন এটা নিয়ে কথা বলতেই হচ্ছে, কারণ এই ফোনটার পিছনের দিকে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া আছে, যেটা দেখতে অনেকটা অ্যাপেলের ডিজাইনের মতো। এছাড়াও এই ফোনটার দেখতে কিন্তু বেশ হ্যান্ডি এবং পারফেক্ট এবং বক্সি টাইপ একটা ডিজাইন, যে কারণে যে কারো চয়েস হবে এটাই স্বাভাবিক। এছাড়াও দূর থেকে দেখলে কিন্তু এই ফোনটা বেশ প্রিমিয়াম ক্যাটাগরি দেখায় এবং পিছনে প্লাস্টিক ফ্রেম হওয়া সত্ত্বেও বেশ একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছিল এবং ক্র্যাশ করার প্রবণতা রয়েছে, সেক্ষেত্রে একটা কেস লাগালে আমার মনে হয় পারফেক্ট হয়। এছাড়াও পিছনের দিক থেকে আমরা এবার ফ্রন্টে আসলে দেখতে পাঞ্চুল কাট আউটের মাধ্যমে একটা ডিসপ্লে। সো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার যে এই ফোনের এই বাজেটের মধ্যে পাঞ্চুল কাট আউটের ডিসপ্লে, এবং এই ক্যামেরাটা কিন্তু বেশ ন্যারো করে রাখা হয়েছে এবং এই ডিসপ্লেতে 90 হার্জের রিফ্রেশ রেট সাপোর্টেড। সো সব মিলিয়ে এই ফোনটার ডিজাইন কিন্তু আমার কাছে জোস লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। এছাড়া পোর্টস এন্ড বাটন সেকশন নিয়ে কথা বলতে গেলে সকল রকমের পোর্টস এন্ড বাটনের দেখাই পাবেন। 3.5 হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ সকল কিছুরই দেখা পাবেন এই ফোনটিতে। এই ফোনটাতে ডিসপ্লেতে রয়েছে 6.6 ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে, যেটা 720x1612 পিক্সেল রেজুলেশন। এছাড়া রয়েছে 267 পিপিআই ডেন্সিটি, যেটা ডে লাইট কন্ডিশনে মোটামুটি স্ট্রাগল করছিল, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো বাজেট ক্যাটাগরি হিসেবে। এছাড়াও 16 মিলিয়ন কালারযুক্ত আইপিএস ডিসপ্লে হওয়ার কারণে বেশ ভিভিড কালার দিচ্ছিল, মোটামুটি ডে টু ডে টাস্কের জন্য মাল্টিমিডিয়া কনজিউম করার জন্য যথেষ্ট পারফেক্ট এবং দারুণ একটা ডিসপ্লে এই বাজেট পয়েন্টের মধ্যে। এছাড়াও যদি আপনি স্কিন টু বডি রেশিওর কথা বলেন, পাঞ্চল কাটার ডিসপ্লে হওয়ার কারণে স্কিন টু বডি রেশিও একটু মনে হয়েছে যে একটু মোটা বেজেল দেওয়া আছে। সেক্ষেত্রে আপনি যদি বাজেট ক্যাটাগরি চিন্তা করেন, তাহলে এই বাজেটের মধ্যে এই ফোনটার ডিসপ্লে বেশ সুন্দর রয়েছে। এছাড়াও মাল্টিমিডিয়া কনজিউম করার জন্য 90 হার্জের রিফ্রেশ রেট দেওয়ার ফলে এই ফোনটা কিন্তু বেশ দারুণ একটা ফিল দিচ্ছিল, বাটার এবং খুবই স্মুথ একটা পারফরমেন্স পেয়েছি এই ফোনটার ডিসপ্লেতে। 90 হার্জের রিফ্রেশ রেট হওয়ার ফলে ডিসপ্লেটা বেশ দারুণ একটা ফিলিংস পাচ্ছিলাম এবং 90 হার্জ মোটামুটি ভালোভাবে সাপোর্ট করছিল এই ফোনটি। সবচেয়ে বড় কথা হচ্ছে মাত্র 10 থেকে 11,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এই ফোনটাতে পাঞ্চল কাট আউটের ডিসপ্লে দেওয়া আছে এবং 90 হার্জের রিফ্রেশ রেট, সেই কারণে এটা একটা থামস আপের যোগ্য। টেকনোকে এই ক্ষেত্রে একটা থামস আপ দিতেই হচ্ছে। এবার আসা যাক ফোনটার পারফরমেন্স নিয়ে। অ্যান্ড্রয়েড 13 ভার্সন পাচ্ছেন এবং এটাতে রয়েছে অ্যান্ড্রয়েড গো ভার্সনের সাপোর্ট। সো এটাতে কিন্তু অ্যান্ড্রয়েড প্রপারলি ভার্সনটা পাচ্ছেন না, এখানে গো সাপোর্ট পাচ্ছেন। এছাড়াও এটাতে ইউনিসকের T606 এর মতো 12 ন্যানোমিটার আর্কিটেকচার একটা বিল্ড করা প্রসেসর দেওয়া আছে। এটা কি মোটামুটি একটা লোয়েস্ট বাজেটের মধ্যে দারুণ একটা প্রসেসর বলতে পারেন। মোটামুটি ডে টু ডে টাস্ক আপনি অনায়াসে করতে পারবেন। এছাড়াও যদি আপনি টুকটাক মাল্টিমিডিয়া কনজিউম করেন, সেক্ষেত্রে খুব স্মুথলি করতে পারবেন। ইন্টারনেট স্পিড মোটামুটি ভালো ছিল, টুকটাক আপনি অফিসিয়াল কাজকর্ম খুব ইজিলি করতে পারবেন। বাট আপনি কিন্তু এটাতে গেমিং পারফরমেন্স মহামারী পাবেন না, এখানে আপনি বেশ স্যাক্রিফাইস করতে হচ্ছে। গেমিং পারপাসে যদি আপনি চিন্তা করেন, তাহলে লোয়েস্ট গেমিং গেম যেগুলো রয়েছে সেগুলো আপনি ইজিলি প্লে করতে পারবেন। এছাড়াও যদি আপনি ফ্রি ফায়ার প্লে করতে চান, পাবজি যদি প্লে করতে চান, তাহলে একদম লো গ্রাফিক্সে খেলতে হচ্ছে, তারপরেও ফ্রেম ড্রপ বা ল্যাকিংস বা হিটিং ইস্যুটা দেখতে পারবেন। এছাড়াও যদি আপনি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে স্মুথলি পারফরমেন্স পাবেন, বাট একটা সময় যে হয়তোবা আপনি ল্যাকিংস বা ফ্রেম ড্রপ এগুলো দেখতে পারেন। এছাড়াও জিপিইউ হিসেবে থাকছে মালে G57, মোটামুটি এটা বাজেট ক্যাটাগরির ফোন হিসেবে চালিয়ে নেওয়ার মতো পারফরমেন্স বলতে পারেন। এছাড়াও র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি ভালো ছিল, টুকটাক চালিয়ে নেওয়ার মতো, বাট বেশি অ্যাপস আপনি যদি একসাথে রান করেন সেক্ষেত্রে একটু ল্যাকিংসের চোখে পড়বে। এটা বাজেটের মধ্যে ঠিকঠাকই রয়েছে। এছাড়াও এটাতে কিন্তু আপনি 4 জিবি র্যাম পাবেন এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ পাচ্ছেন এবং 3 জিবি রয়েছে এবং 364 জিবি স্টোরেজ রয়েছে। মোটামুটি বাজেট ক্যাটাগরির ফোন হিসেবে আমার মনে হয় ঠিকঠাক আছে। বাট আপনি যদি স্টিল নাও এখন চিন্তা করেন, তাহলে এটার 464 ভেরিয়েন্টটা বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এবং এই ফোনটার প্রাইস বর্তমানে রাখা হয়েছে 10,690 টাকা, মানে 10,700 টাকায় আমার মনে হয় একটা ভালো ডিল টেকনো স্পার্ক গো 2024 এই মডেলটি। এই ফোনটার ক্যামেরার সেক্টরে কথা বলতে গেলে পিছনে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পেলেও এখানে পাচ্ছেন মাত্র ডুয়াল একটি ক্যামেরা। আর এই ডুয়াল ক্যামেরার মধ্যে রয়েছে মেইনলি 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং 0.8 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। সো 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি কাজ বা চালিয়ে নিতে পারবেন ডে টু ডে। সো সেক্ষেত্রে যদি আমরা 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পেতাম, আরও জোস হতে পারতো ব্যাপারটা। সেখানে আমরা ভালো ডিটেলস পেতাম, ভালো কন্ট্রাস্ট পেতাম, ভালো পিকচার কোয়ালিটি এবং সোশ্যাল মিডিয়া সেন্টিক পিকচারগুলো পেতাম। বাট এখন 30 মেগাপিক্সেল ক্যামেরা হওয়ার কারণে এখানে ডিটেলসের পরিমাণ একটু ঘাটতি চোখে
চোখে পড়া যায়। আর এটা কিন্তু বেশ বুস্ট আপ করে পিকচারগুলো, বেশ ন্যাচারালি একটু বুস্ট করে, সেক্ষেত্রে দেখতে বেশ ভিভিড লাগে। আর ন্যাচারালি আপনার কালার বুস্ট করার জন্য দেখতে আই ক্যাচিং মনে হয়, বাট দিন শেষে ডিটেলসের পরিমাণটা একটু চোখে পড়ার মতো। এবং 0.8 ডেপথ সেন্সর দিয়ে মোটামুটি কাজ চালিয়ার মতো আপনি কাজ করতে পারবেন। আর সেকেন্ডারি হিসেবে ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, এটা দিয়েও মোটামুটি কাজ বাজ চালিয়ে নিতে পারবেন এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 এফপিএসে। আর এটাতে রেজলিউশন রয়েছে 1080। সো মোটামুটি যদি ক্যামেরা নিয়ে চিন্তা করেন একদম অ্যাভারেজ কাতারে রয়েছে, এটা থেকে বেশি এক্সপেকটেশন না করাটাই আমার মনে হয় সবচেয়ে বেটার। আর যদি আপনি চিন্তা করেন দিন শেষে ডিজাইন কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর। আর ডিসপ্লের দিক থেকে পাঞ্চল কাটআউটের ডিসপ্লে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মোটামুটি একটা ভালো প্যাকেজ দেওয়ার চেষ্টা করেছে 10,000 টাকার পাশে একটা ডিজাইন। সো এক্ষেত্রে আপনি কমপ্লেন করার জায়গা কিছু পাচ্ছেন না, এটা মাস্ট বি। এছাড়াও এটাতে রয়েছে 5000 এমএএইচের ব্যাটারি এবং 10 ওয়াটের একটা ওয়াট চার্জার রয়েছে। এটা বেসিক লেভেলে, বাট এখানে 18 ওয়াট থাকলে আরও জোস হতে পারতো। সো এই ছিল এই ফোনটির মোটামুটি একটা কনফিগারেশন। আর সব মিলে আমি যদি এখন বলি তাহলে বলতে হয় যারা মিড সেগমেন্টের মধ্যে ফোন খুঁজছেন, মানে একদম এন্টি বাজেটের কাস্টমার, মানে আপনি চাচ্ছেন সেকেন্ডারি ফোন হিসেবে একটা ফোন ইউজ করতে, পাশাপাশি ডিজাইনটা খুবই সুন্দর লাগবে আর মোটামুটি একটা ব্র্যান্ড ভ্যালু হলে চলবে, তাহলে টেকনো স্পার্ক গো 2024 আপনাকে খুব একটা হতাশ করবে না সব মিলিয়ে। আর যদি আপনি চান যে আপনার প্রাইমারি ডিভাইস হিসেবে একটা ফোন না চাচ্ছেন আর বাজেটটা খুবই রিজনেবল, আর যদি আপনি চান যে টেকনোর মধ্যে একটা ফোন খুঁজতে, তাহলে টেকনো স্পার্ক গো 2024 আপনাকে খুব একটা হতাশ করবে না। দিন শেষে আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন, এটা নিঃসন্দেহে। সো এক কথায় বলা যায় যে বর্তমান সময়ে অনুযায়ী যে এই বাজেটের মধ্যে এত সুন্দর স্পেসিফিকেশান দিয়ে এই ফোনটা লঞ্চ করেছে, এটা মোটামুটি এন্টি বাজেটের যারা কাস্টমার রয়েছেন তাদের জন্য একদম ভালো একটা ডিল। আর মোটামুটি যারা একদম লো বাজেটের ফোন রয়েছে কিনবেন ভাবছেন, সো এই ক্ষেত্রে আমি মনে করি এই বাজেটের ফোন হিসেবে এই ফোনটা খুব একটা খারাপ ডিল হবে না। আর যদি আপনারা এর চাইতেও ভালো, মানে এর চাইতে নতুন কোনো ফোন খুঁজে থাকেন এই বাজেটের মধ্যে, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, নতুন একটা ভিডিও আমাদের চ্যানেলে পাবলিশ করা আছে, চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ফোনটা যদি আপনি অনলাইনের মাধ্যমে পারচেস করতে চান, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি চাইলে আমাদের পেজ থেকে এই ফোনটি পারচেস করতে পারেন খুবই অনায়াসে এবং খুবই রিজনেবল প্রাইসে। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।